মুস্তাফিজুর রহমান গতকাল আসলে মোটামুটি একটা কাঁপিয়ে দিয়েছে সবাইকে। পকেটে টাকা থাকলে হয়তো আরও বেশি টাকা থাকে তার জন্য আসলে ঢালতে রাজিই হতো, কারণ তেমন পারফরমেন্সে তিনি করছেন। সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। শুভ সকাল। যে কথাটা সজীব আসলে বলছিলেন যে অনেকে বলছেন যে আমরা তো আসলে 9 কোটি শুনেই বলছি যে অনেক বেশি টাকা, এর চেয়ে বেশি টাকা দিয়ে নিলেও আসলে খুব একটা যে দাম হয়ে গেছে, এক্সপেন্সিভ হয়ে যেতেন সেটা না, কারণ মুস্তাফিজ তেমনই পারফর্মার না। সেটাই সজীব যেটা বললো যে দিল্লির মানুষ কিন্তু মানে দিল্লির লাড্ডুটা এবার আসলে স্বাদ নেওয়া হলো না মুস্তাফিজের, এবার কলকাতার রসগোল্লা খাবেন। আসলে যেটা হয়েছে মানে শাহরুখ খান বিরিয়ানি খাচ্ছেন কাল থেকে, বিরিয়ানি, বাট কলকাতার বিরিয়ানির চেয়ে কিন্তু বাংলাদেশের বিরিয়ানির স্বাদটা বেশি। এবার সেই কলকাতার মানুষদের সেটা স্বাদটা দিবে মুস্তাফিজ। যেটা বলতে যাচ্ছিলাম যে শাহরুখ খান 9 কোটি, যদি আমরা বলি 9 কোটি 20 লাখ টাকা দিয়ে যেটা কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে নিয়েছে, তিনি আসলে 9 কোটি দিয়ে 18 কোটির কিন্তু একটা সাপোর্টার গোষ্ঠী তিনি পেয়ে গিয়েছেন, মানে কলকাতা পেয়ে গেছে এই muhurte মুস্তাফিজকে নিয়ে। যে মুস্তাফিজ কলকাতায় মানে বাংলাদেশের একটা এক্স্যাক্টলি। আমরা যদি দেখি যে দুটো পোস্ট করা হয়েছে মুস্তাফিজকে নেয়ার পরপরই, অন্যান্য পোস্টগুলোতে 10,000 5,000 লাইক রিঅ্যাকশন, কিন্তু মুস্তাফিজের দুইটা পোস্টে প্রায় 3.5 লাখ 4.5 লাখ করে, মানে একটা বিস্ফোরণ ঘটে গেছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আপনি যদি খেয়াল করেন কলকাতায় যে বাঙালিয়ানার মুখ, সেটা কিন্তু প্রতিবারই বাংলাদেশ থেকে গিয়েছে। আমরা যদি দেখি যে মাশরাফি বিন মুর্তজা তিনি গিয়েছিলেন, তারপরে সাকিব আল হাসান অনেকটা সময় খেলেছেন, লিটন একটা সিজন খেলেছেন, তারপরে আমাদের এই মুস্তাফিজ গেল, মানে সব মিলিয়ে কলকাতার বাঙালিয়ানাটা আসলে মুস্তাফিজ এবং বাংলাদেশ থেকে গিয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু একটা যেটা বলেন ফ্যান বেজ আছে। তবে মুস্তাফিজের যে আপনি যে সবাই যেটা আলোচনা করছে 9 কোটি 20 লাখ টাকা রুপি আর কি, যেটা বাংলাদেশে 12 কোটি 37 লাখ টাকা হবে, সেটা কিন্তু আমার মনে হয় যে অনেকটা পাথিরানার সাথে যদি আমরা তুলনা করি, তিনি 18 কোটি পেয়েছেন, তার তুলনায় কিন্তু মুস্তাফিজটা আমি বলবো যে কমই হয়েছে। আসলে যেটা হয়েছে যে ওই যে বিডের যে সিটগুলো থাকে, যে তার সিরিয়ালটা 100 পরে ছিল, সেখানে এসে কিন্তু অনেকের পকেটে আসলে টাকাটা ওয়ালেটে কমে গেছে। সেখানে কিন্তু আরো অ্যাচিভ করার বা আরো হাক উঠতে পারতো, সেটা আর হয়নি। তা আমার মনে হয় যে যেটা হয়েছে মুস্তাফিজের জন্য, গত 7 সিজনে তিনি সব মিলে প্রায় 12 কোটির মতন পেয়েছিলেন, এবার এক সিজনে তিনি প্রায় 10 কোটির মতন পাবেন। তো সব মিলে ডিলটা মন্দ হয়নি। নিশ্চয়ই। কলকাতা নাইট রাইডার্সের দিকে যদি আমরা তাকাই, তারা পেসারদের পেছনে প্রায় 52 কোটি রুপি খরচ করে ফেলেছে। মানে তাদের আবার যদি স্পেসিফিকলি বলি, মুস্তাফিজ এবং পাথিরানার প্রতি তারা ইনভেস্ট করেছে। পাথিরানার যদি ন্যাশনাল জার্সিতে তার যদি আমরা পারফরমেন্স দেখি, খুব একটা ম্যাচ খেলার সেভাবে সুযোগ পাননি, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বা বিশেষ করে ভারতের মাটিতে তার অনেক বেশি আসলে চাহিদা, খুব বেশি। মানে কলকাতার কি ইন্টেনশনটা ছিল যে তারা ডেথ বোলিং অপশনটাকে বাড়াবে, সে কারণে মুস্তাফিজ এবং পাথিরানা এই দুজনকে রেখেছেন একদম। এবং আপনি আরেকটি যেটা খেয়াল করবেন, কলকাতার কোচ কিন্তু ডোয়াইন ব্রাভো, এবং এই ডোয়াইন ব্রাভোর কিন্তু দুইজন খুব ভালো ছাত্র ছিলেন একটা ব্যাচের, এই আমাদের ফিজ আর পাথিরানা। তিনি কিন্তু খেলিয়েছেন চেন্নাই সুপার কিংসে এই সময়টা, এই দুজনকে ডেথ ওভারে। সব মিলে কিন্তু তার টার্গেটই ছিল এই দুজনের পেয়ার একটা করা, যে কলকাতায় নিয়ে আসা, সেটাই কিন্তু তিনি করেছেন। এবং ডেথ ওভারে যেটা কলকাতা মিচেল স্টার্ককে নিয়েছিল 2024-এ, তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তিনি নাই, সেই জায়গাটায় সেই শূন্যস্থান কিন্তু তারা, আমার মনে হয় যে মুস্তাফিজ এবং পাথিরানা এই দুজনের সঙ্গে একটা করে এটা করতে চাচ্ছে। তো সব মিলে তারা লগ্নিটা করেছে একদম পারফেক্ট জায়গায়, টেবিলে, নিলামের টেবিলে। মানে কালকে যেটা হয়েছে কনবানেগা করোড়পতি, সেখানে হট সিটে ছিল কলকাতা, এবং তাদের সবচেয়ে বেশি টাকাও ছিল তাদের পার্সে, সবচেয়ে বেশি টাকা নিয়ে তারা নেমেছে এবং সেইভাবেই তারা ইনভেস্ট করেছে। কোথাও একটা মনে হয়েছে কিনা যে কলকাতা এবার বেশ জোরে সোরে, মানে তাদের যদি দেখি পুরো ফরম্যাটটাই চেঞ্জ করে ফেলেছে, তারা অনেক প্লেয়ার ছাড়িয়ে দিয়েছে এবং সে কারণেই তাদের পার্সে এতগুলো টাকা ঢুকেছে। মানে তারা নতুন করে পরিকল্পনা করছে, এরকম কিছু। একদম। আপনি যদি খেয়াল করেন যে এই ক্যামেরন গ্রিন, হ্যাঁ, ক্যামেরন গ্রিন কিন্তু মানে আইপিএল এর হিস্ট্রিতে বিদেশিদের ভিতর সবচেয়ে বেশি, মানে 25 কোটি 20 লাখে তিনি কালকে নিলামে উঠেছেন। তো সেই ক্ষেত্রে কলকাতা কিন্তু তাকে লগ্নিটা করেছে। আসলে কলকাতার দুইটা বড় জায়গা কিন্তু এই সিজনে শূন্য হয়ে গেছে। সেটা হলো আপনার আন্দ্রে রাসেলের জায়গাটা, সে পেস বোলিং অলরাউন্ডার, সেই জায়গাটায় তারা ক্যামেরন গ্রেনকে সেট করার মানে চিন্তা ভাবনা করছে। এবং আপনি আমাদের মুস্তাফিজকে কিন্তু তারা মিচেল স্টার্কের জায়গায় নিচ্ছে। তো সব মিলে তারা একটা কম্প্যাক্ট বিদেশি, তাদের দেশীয় রিক্রুট সেভাবে নেই, সেখানে তারা বিদেশি লগ্নিটা বেশি করেছে, এবং এইখানে উদার ছিল শাহরুখ খান। নিশ্চয়ই। যদি দেখি তাদের 8 বিদেশির মধ্যে তো আসলে সর্বোচ্চ 4 জনকে খেলাতে পারবে। মুস্তাফিজ আসলে সবগুলো ম্যাচ পাবে কিনা এই প্রশ্নটা, এবং আপনি এর আগে একবার নাইম শেখের বেলায় বলেছিলেন যে সে প্রত্যেকটা রান করলে সেই রান পেছনে তার কত খরচা হবে। মুস্তাফিজের বেলায় সেই হিসেবটা কষেছেন কিনা যে প্রতি বলে খরচা কত পড়ছে?
না কালকে যেটা হয়েছে মানে আমি যেটা বললাম যে এত কোটি কোটি টাকার হিসাব করতে করতে ডিজিটগুলা এলোমেলো হয়ে যাচ্ছিল। তা মুস্তাফিজ যেটা হয়েছে আসলে আইপিএল তো একটা ব্র্যান্ড, এইখানে হিউজ মার্কেট, 100 কোটির মার্কেট, এখানে মানে আপনি মানে মিলিয়ন বিলিয়ন ডলার রুপি এখানে কাজ করে। তো আপনি যদি ধরেন যে মুস্তাফিজের 9 কোটি 20 লাখ এবং আমরা যদি ধরি সে 18টি গ্রুপ পর্বের 18টি ম্যাচ খেলতে পেরেছে, তাহলে যে আপনি ওইভাবে হিসাব করেন দেখবেন যে আপনি এক একটি ম্যাচে তার ম্যাচ খেললে সে পাবে হচ্ছে 55,55,550 টাকা, 55 টাকা। এবং আপনি যদি সেখানে 2টি করে উইকেট ধরেন তাহলে তার এক একটি উইকেটের মূল্য দাঁড়াবে কিন্তু 25,55,550 টাকা। তো এরকম আসলে ব্যাপারটা চলে আসে, ওইভাবে তো আসলে না আমরা জাস্ট আসলে মজাই করছি। এবং আপনি একটি রানের কথা বললেন, সেখানে যে আমরা যে ধরি তার যে ইকোনমি মুস্তাফিজ যাচ্ছে যে মানে 6-এর কাছাকাছি, তা আমরা যদি ধরি যে প্রত্যেক ম্যাচে তিনি 30টি করে রান ধরে দিয়েছেন, সেই ক্ষেত্রে একটি রানের মূল্য পড়বে প্রায় 1,83,000 টাকা। তো সামথিং যে বিগ। প্রশ্নটা আসলে বলছিলাম যে আসলে তার সুযোগ মানে ম্যাচে প্রথম দিক থেকেই খেলার সুযোগটা দেখছেন কিনা? না আপনি আমরা যেটা দেখলাম যে তার কিন্তু এনওসি নিয়ে কিন্তু একটা ব্যাপার চলে আসবে এখানে, এবং আমরা দেখেছি এনওসির প্রশ্ন যা কিন্তু আনছেন, আমি স্পেসিফিকলি এনওসি নিয়েই কথা বলতে চাই। আমরা যেটুকু শুনেছি এই নিলামের আগে যে মুস্তাফিজুর রহমানকে খুব সম্ভবত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলানোর জন্য তাকে তখন দেশে ফিরতে হবে। এটা আসলে কতটা যুক্তিযুক্ত? কারণ নিউজিল্যান্ড যে দলটাকে বাংলাদেশে পাঠাবে ডেফিনেটলি তাদের প্রথম সারির দলটাকে পাঠাবে না, সেটা আসলে তারা করেও না, বা যদিও পাঠায়। এই সিরিজটাতে মুস্তাফিজের খেলাটা কতটা জরুরি এবং যে কারণে তাকে আইপিএল ছেড়ে চলে আসতে হবে? আপনি যদি আমরা খেয়াল করি যে এইখানে যেটা শোনা যাচ্ছে যে আইপিএলটা শুরু হবে 26 মার্চ এবং এটা মার্চ এপ্রিল মে পর্যন্ত যাবে। সেইখানে কিন্তু এপ্রিলে নিউজিল্যান্ড আমাদের দেশে আসবে খেলতে, 3টে ওয়ানডে এবং 3টে টি20। এখানে ওয়ানডেটা মুস্তাফিজকে খেলার সম্ভাবনাটা বেশি, এই কারণে আমাদের কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হলে একটা র্যাঙ্কিং এর ব্যাপার থাকবে। সেখানে কিন্তু মুস্তাফিজকে আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট চাবে যে তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলুক। সেই 3টি ম্যাচের জন্য তিনি হয়তো ছাড় পাবেন, আর সেটা কলকাতা জানে দেখেই কিন্তু তারা কারণ আগে জমা দিতে হয়েছে এবং কলকাতা জানে দেখেই কিন্তু ওরা কিন্তু ওইভাবেই সেট আপ করেছে যে ওই সময় পাথিরানাকে তার ব্যাকআপ হিসাবে রাখতে পারে। এবং কলকাতার একাদশে সুযোগের যে ব্যাপারটি আপনি বললেন, সেখানে কিন্তু 4 জন বিদেশি থাকতে পারে। এবং আমরা যেটা জানি সুনীল নারিন কিন্তু তার কলকাতা একদম ঘরের ছেলে, তাকে খেলাবে, হয়তো তিনি ওপেন করবেন না, ওপেন করবে রাচিন রবীন্দ্র। সেখানে রাচিন রবীন্দ্র কিংবা নিউজিল্যান্ডের 3 জন ওপেনার ওই টপ অর্ডার আছে, সেখান থেকে একজন যদি আমি ধরি, রাচিন রবীন্দ্রকে ধরি, সুনীল নারিনকে ধরি এবং ক্যামেরুন গ্রিন, তাকে একটা খেলানোর বাধ্যবাধকতা থাকবে কলকাতার। সেই ক্ষেত্রে বোলিংয়ে একটি অপশন থাকবে, সেখানে কিন্তু মুস্তাফিজকে আসলে তার ফ্রেন্ড পাথিরানার সঙ্গে লড়তে হবে একাদশের জায়গা পাওয়ার জন্য। তবে আমরা অতীতে দেখেছি সাকিব কিংবা যারা গিয়েছিলেন আইপিএলে খেলেছেন, সবসময় আমরা একটা টেনশনে থাকতাম যে এই ম্যাচে খেলবে কি খেলবে না। মুস্তাফিজ কিন্তু সেই টেনশন ফ্রি রাখে সবসময় আমাদের, যে তিনি থাকলে আইপিএল খেলবে, আইপিএলে থাকলে তিনি একাদশে থাকবেন, কারণ তার সেই কোয়ালিটি আছে। এবং আমি আরেকটা ডেটা আপনাকে দিতে চাই যে তিনি কেন এত দামি হলেন। আমরা যদি আমি ডেটাগুলো দেখছিলাম যে এই বছর তিনি আইসিসির সদস্য দেশগুলোর সঙ্গে বাদে, মানে সহযোগী সদস্য দেশগুলোর বাদে যে টেস্ট নেশনগুলোর সাথে খেলেছেন, তার ইকোনমি হলো টি20তে 6.34, যেটা কিনা আপনার একটা মানে চমক করার মতন ব্যাপার। জাসপ্রীত বুমরা 2016 সালে 6.5 পড়ে তার সেরা ছিল ইকোনমি, সেখানে মুস্তাফিজ 6.34। তো এইটা কিন্তু মানে যে কোনো ফ্র্যাঞ্চাইজির কাছে আসলে লোভে নেওয়ার মতন। নিশ্চয়ই, কারণ রান যেমন মানে উইকেট যেমন তুলতে হয়, তেমন রানকে আটকে রাখাটা, ডিফেন্ড করাটাও যে কত বড় ব্যাপার হয়ে দাঁড়ায় সেটা তো আমরা সবসময় দেখি। আর আপনি যে কথাটা বলছিলেন যে পাথিরানার সাথে তাকে লড়তে হবে, সেটা আসলে তাকে লড়তেই হয়। চেন্নাইতেও আমরা দেখেছি যে সেভাবেই তাকে আসতে হয়েছে। আমরা যদি দেখি যে রিশাদ হোসেন, তার একটা সম্ভাবনার কথা আমরা শুনছিলাম, কারণ তিনি বিগ ব্যাশে গতকালই তার অভিষেক হলো এবং উইকেট না পেলেও দুর্দান্ত বল করেছে, মাত্র 18 রান দিয়েছেন, 3 ওভার খুব সম্ভবত বল করেছেন, কিন্তু আসলে তাকে ডাকাই হয়নি। না এটা আসলে আমার মনে হয় যে রিশাদের যে গ্রাজুয়ালি তিনি বিগ ব্যাশ খেলছেন, এখানে যদি পারফর্ম করেন হয়তো আগামী বছর তার কিছু মানে আমরা দেখতে পারি। এবং লেগ স্পিনার হিসাবে আইপিএল আমরা দেখেছি যে যারা লেগ স্পিন করে একদম পিওর লেগ স্পিন কিংবা তারা কিন্তু একটু ব্যাটটাও করতে পারে। রিশাদের সেই যোগ্যতাটা আছে, তিনি কিন্তু পারেন। আমার মনে হয় যে আইপিএল এবং পিএসএল একই সময় শুরু হচ্ছে, আমরা যদি মুস্তাফিজকে আইপিএল উপভোগ করি তাহলে আমার রিশাদকে আমরা পিএসএল উপভোগ করব, হতে পারে এরকম। নিশ্চয়ই, আমরাও সেই প্রত্যাশাই রাখতে চাই। তাসকিনের কথাও শোনা যাচ্ছিল যে তাসকিনের তো আসলে নামটাই ওঠেনি, এটা কি আসলে প্রেডিক্টেডই কিনা?
না, তাসকিনের ব্যাপারটা দেখেন আপনি, তাসকিন প্রত্যেকবারে কিন্তু আমরা শুনি যে নিলামে হয় না, তার ডাক উঠে হয় না, বাট পরে কিন্তু তাকে কারো না কারো রিপ্লেসমেন্ট হিসাবে তাকে নিয়ে আসা হয়। এবং এই ব্যাপারটি এমন হয় যে পরে এনওসি পায় না। এনওসি তাসকিন কিন্তু এমনও দেখা গেছে তিনি এনওসি পাননি দেখে বিসিবির থেকে পরে কিন্তু বিসিবি তাকে ক্ষতিপূরণও দিয়েছে, ওই টাকাটি দিয়ে দিয়েছে। তো এবার আমার মনে হয় যে এনওসির ব্যাপারগুলা বিসিবি যদি আরেকটু ফ্লেক্সিবল করতো, আমি জানি না তারা কিভাবে কি এবার তো বিসিবি আগের চেয়ে যদি আমরা দেখি হিস্ট্রি তার চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল। তার আগে থেকে এখনো সুযোগ আছে তাসকিনের, আমার ধারণা যে আইপিএল তার যে 2 বছরের পারফরম্যান্স মানে সেটা ডিজার্ভ করে কিনা সেটা বলেন। আইপিএল এ অনেক পেসার আছে এবং তারা কেমন এবং তারা কত দামে তাদেরকে নেওয়া হয় সেগুলো আমরা সবাই জানি। সেই বিচারে না, তাসকিন তো অবশ্যই ডিজার্ভ করেন। তিনি কিন্তু মানে আপনি এই যে আইএল টি20ও খেলছে, এখানেও আপনি উইকেট পেয়েছেন এবং তার সঙ্গে তার পার্টনার সতীর্থ কিন্তু পাথিরানা একই সঙ্গে তারা খেলছে, গতকালও তারা খেলেছে। তো তাসকিনকে অবশ্যই ডিজার্ভ করে। কিন্তু যেটা হয়েছে মুস্তাফিজ কিন্তু আপনি 2016 থেকে তিনি কিন্তু প্রুভেন বড় মঞ্চে, মানে বড় মঞ্চে বলতে আমি ভারতের বোঝাচ্ছি বিপক্ষে ভারতের ভালো right। খেলেই আসলে ভারতকে যদি আপনি মানে আপনি যদি ধাক্কা দিতে পারেন তাহলেই তারা আপনাকে ডেকে নেবে যে আসো আমাদের। তো ওইটা কিন্তু তাসকিন বলেন কিংবা মুস্তাফিজের পরে কিন্তু ওরকম আমরা সেভাবে দেখিনি। সুযোগ ছিল এশিয়া কাপের মঞ্চে, একটা বড় মঞ্চ ছিল, সেখানে পারফর্ম করা ভারত এবং দেখা যায় মুস্তাফিজ যেহেতু এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে একমাত্র তিনি প্রতিনিধিত্ব করবেন, দুর্দান্ত পারফর্ম করুক, যে প্রত্যাশা তাকে নেওয়া হয়েছে সে দায়িত্বটা তিনি পালন করুক, সেটাই আসলে আমরা, এবং নিলাম থেকে দল পেলে অন্যরকম একটা উচ্ছ্বাস কাজ করে, এটা সব সময়, এবং সেটা তিনি গতকাল করেছেন। এবং যেটা শুরুতেই আমরা বলেছি যে পার্পল জার্সি পরে তিনি বিরিয়ানি খাচ্ছেন, মানে তার এখন আপনি মুস্তাফিজকে যদি একটু দেখেন এই 2016 থেকে এই 2026 মানে একটা দশক কিন্তু তিনি টানা খেলে যাচ্ছেন। এরকম কিন্তু আমাদের এই অঞ্চলে কোনো পেসার এবং সেটা শুধুমাত্র তার পারফরমেন্সের ধারাবাহিকতার কারণে, এবং সেটারই তিনি রিওয়ার্ড পাচ্ছেন। যেটা বলছিলাম যে প্রত্যাশা পারফর্ম করুক, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। পিয়াল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।